ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। দেখেন তো সব ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা? ক্লিয়ার বোঝা যাচ্ছে? ক্লিয়ার বোঝা যাচ্ছে। আচ্ছা, সাউন্ড গুলো অফ করেন, যাদের আশেপাশে প্রচুর সাউন্ড হচ্ছে সাউন্ড গুলো অফ করে ফেলেন। তাহলে আমাদের টপিকটা হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। এখানে কিছু জিনিস আসলে ইতিহাস নির্ভর, কিছু জিনিস বোঝার জিনিস আছে, তবে এখানে মুখস্থ বিদ্যার টপিকস গুলো একটু বেশি। তবে মনে রাখতে হবে এই অধ্যায় থেকে আমরা সব ইতিহাস মুখস্থ করতে হবে না, কিছু কিছু ইতিহাস মুখস্থ করবো, কিছু বাদ দিব। যেগুলো প্রয়োজন সেগুলো মুখস্থ করবো, আর যেগুলো প্রয়োজন নেই সেগুলো বাদ দিব। ব্যাংকিং বিমাটা আমরা কেন পড়বো? যেমন এটা যাদের ব্যাংকিং নেই তারাও পড়তে হবে, এই জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রায় সব বিশ্ববিদ্যালয় ব্যাংকিং থেকে কিছু প্রশ্ন থাকে। আর এই বিষয়টা আসলে আগে ম্যানেজমেন্টের সাথে ছিল, এই জন্য এখনো পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে ম্যানেজমেন্ট প্রশ্নের সাথে ব্যাংকিংটা থাকে। সমস্যাটা এই জায়গায়, ম্যানেজমেন্টের সাথে ব্যাংকিংটা আসে পরীক্ষায়, কিছু নাম্বার হলেও থাকে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিনান্সে আসে, ফিনান্স ফার্স্ট পেপারের সাথে কিছু ব্যাংকিং নিয়ে প্রশ্ন আসে, কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়গুলো ফিনান্স থেকে আসলে এখনো প্রশ্ন করে না, ফার্স্ট পেপার থেকে প্রশ্ন করে না, ব্যাংকিং থেকে প্রশ্ন করে, যেহেতু সাবজেক্টটাকে ম্যানেজমেন্টের সাথে ছিল। এবার আপনারা যখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিভিন্ন নোটিশ দেখবেন, সেখানে ব্যবসায় পরিচিতি নামে একটা সাবজেক্ট আছে, অথবা এটাকে ব্যবসার নীতি ও প্রয়োগ, ব্যবসার নীতি ও প্রয়োগ নামে একটা সাবজেক্ট নাম শুনবেন। আসলে ব্যবসা নীতি ও প্রয়োগ বলতে আগে ব্যবসা সংগঠন, এরপর হচ্ছে ব্যবস্থাপনা, এরপর হচ্ছে ব্যাংকিং ও বীমা, তিনটে জিনিসকে একসাথে আমরা ব্যবসা নীতি ও প্রয়োগ বলি। সবার মাইক্রোফোন গুলো অফ থাকবে আপাতত, প্রশ্ন না থাকলে মাইক্রোফোন অন করবেন না, কারণ মাইক্রোফোন থেকে আমরা এক্সট্রা সাউন্ড পাচ্ছি। ওকে, এখন তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্যাংকিং ও বীমার প্রথম অধ্যায়, ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। এই অধ্যায়টা ম্যাক্সিমাম জিনিস হচ্ছে এখানে ইতিহাস নির্ভর, তবে অল্প অল্প কিছু জিনিস আছে বোঝার জিনিস। তাহলে আসলে প্রথম ব্যাংক কি জিনিস দেখেন। ধরেন আমি একজন আমানতকারী, আমানতকারী হচ্ছে যিনি ব্যাংকে টাকা জমা রাখবেন। না, আমার কাছে অনেকগুলো টাকা আছে, আমি ব্যাংকে টাকা জমা রাখতে যাচ্ছি, তাহলে যিনি ব্যাংকে টাকা জমা রাখতে চান বা জমা রাখেন তার নাম হচ্ছে আমানতকারী। আর ব্যাংক থেকে সাধারণত ব্যবসায়ীরা ঋণ গ্রহণ করে, মানে যাদের টাকার প্রয়োজন তারা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। তাহলে আমানতকারী এবং ঋণ গ্রহীতা, এই দুইজনের মাঝখানে একটা প্রতিষ্ঠান থাকে, এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্যাংক। ধরেন আমানতকারী টাকা দিবে কাকে? ব্যাংকে। ব্যাংক আমানতকারী থেকে টাকা সংগ্রহ করে ঋণ গ্রহীতাকে ঋণ দিবে। তাহলে ব্যাংক একজন থেকে টাকা নিচ্ছে, ধরেন এক্স হচ্ছে আমানতকারী, ব্যাংক এক্স থেকে টাকা নিচ্ছে আর ওয়াই কে ঋণ দিচ্ছে, অর্থাৎ ওয়াই কে টাকা দিচ্ছে। এখন এই কাজগুলো ব্যাংক কেন করবে বা ব্যাংক কি জন্য করবে? অবশ্যই ব্যাংক তার লাভের জন্য করবে। ব্যাংক কি করবে? আমানতকারী থেকে অর্থাৎ জনাব এক্স থেকে টাকা নেবে সুদের বিনিময়ে, যে ঠিক আছে স্যার আপনাকে আমরা সুদ দিব, মানে মুনাফা দিব, আপনি আমাদেরকে টাকা দেন। আমরা ব্যাংকে টাকা দিলাম, ব্যাংক তাহলে আমাদেরকে সুদের বিনিময়ে আমানতকারী থেকে টাকা নিল। ঠিক একইভাবে কারণ ওয়াই হচ্ছে সাপোজ ঋণ গ্রহীতা, ওয়াই কে সুদের বিনিময়ে ঋণ দিবে। তাহলে আমানতকারী থেকে সুদের বিনিময়ে টাকা নিয়ে ওয়াই কে অর্থাৎ ঋণ গ্রহীতাকে সুদের বিনিময়ে টাকা ঋণ দিবে। আচ্ছা, তাহলে এক্স এবং ওয়াই এই দুজনের মাঝখানে যে প্রতিষ্ঠানটা, এটাকে আমরা বলতেছি ব্যাংক। তাহলে কোনো কিছুর মাঝখানে যখন কোনো পক্ষ থাকে তখন সেটাকে বলা হয় মধ্যস্থ বা মধ্যস্থতাকারী। এই জন্য বলা হচ্ছে ব্যাংক হচ্ছে একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান, যারা আমানতকারী থেকে ঋণ গ্রহণ করে সুদের বিনিময়ে এবং ঋণ গ্রহীতাকে সুদের বিনিময়ে বা উচ্চ সুদে ঋণ প্রদান করে। আর একটু বোঝার জন্য যদি বলি, যে ধরেন ব্যাংক আমানতকারী থেকে 6% সুদে ঋণ গ্রহণ করলো, মানে আমানতকারী অর্থাৎ আমার থেকে 6% সুদে আমার থেকে ব্যাংক টাকা দিছে, বা আমি ব্যাংকে টাকা জমা রাখছি, ব্যাংক আমাকে বলছে 6% সুদ দিবে। তাহলে ব্যাংক আমানতকারীকে 6% সুদ দিবে, 6% সুদের বিনিময়ে ধরেন 1 লাখ টাকা নিল। কিন্তু ব্যাংক এই 1 লাখ টাকা যখন ঋণ দিবে তখন সে ঋণের উপর সাপোজ বেশি সুদ আদায় করবে, ধরেন 9% সুদ আদায় করবে। তাহলে ব্যাংক ঋণ গ্রহীতা থেকে পাইলো 9% সুদ, কিন্তু আমানতকারীকে দিবে 6% সুদ। এই যে 9 আর 6 পার্থক্য হচ্ছে 3, এই 3% হচ্ছে ব্যাংকের লাভ। তাহলে ব্যাংক তার নিজের, দেখেন মধ্যস্থ ব্যবসায়ী কিন্তু নিজের কোনো প্রোডাক্ট থাকে না, সে আরেকজনের জিনিস দিয়ে ব্যবসা করে। যেমন আমরা পাইকার চিনি, পাইকারি ব্যবসায়ী যারা, পাইকারি ব্যবসায়ীরা নিজের টাকা দিয়ে ব্যবসা করে না, সরি নিজের প্রোডাক্ট দিয়ে ব্যবসা করে না, তার আরেকজনের প্রোডাক্ট দিয়ে ব্যবসা করে। খুচরা ব্যবসায়ী নিজের প্রোডাক্ট দিয়ে ব্যবসা করে না, সে আরেকজনের প্রোডাক্ট দিয়ে ব্যবসা করে। এই জন্য এদেরকে বলা হয় মধ্যস্থ ব্যবসায়ী। তাহলে এখন বলতে পারি ব্যাংক কাকে বলে? ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান যার প্রধান কাজ হলো বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে আমানত সংগ্রহ, ঋণ দান এবং গ্রাহকদের জমাকৃত অর্থ উত্তোলনের সুযোগ প্রদান করা। গ্রাহক বলতে আমানতকারী কি বোঝাচ্ছে? আমানতকারী যে টাকাটা জমা রাখবে সেটা সে আবার উত্তোলন করতে পারবে। এখন আপনাকে যদি বলা হয় ব্যাংকের প্রধান কাজ কোনগুলো, তো হচ্ছে ব্যাংকের প্রধান কাজ দুইটি, একটা হচ্ছে আমানত গ্রহণ করা আর একটা হচ্ছে ঋণ দান করা। ব্যাংকের সংজ্ঞায় কারো কোনো প্রশ্ন আছে? ব্যাংকের সংজ্ঞায় আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? নাই, ঠিক আছে, নাই। ওকে, তাহলে আবার মাইক্রোফোন গুলো অফ করে দেন। এবার আসেন ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি? ব্যাংক নিশ্চয়ই একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, যেহেতু এটা ব্যবসায়ী প্রতিষ্ঠান অবশ্যই এটা প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন।
আর ব্যাংক ছাড়া অর্থনীতি সম্ভব না। এই জন্য বলা হচ্ছে ব্যাংক হচ্ছে আধুনিক অর্থনীতির জীবনী শক্তি। এরপর হচ্ছে ব্যাংক ব্যবস্থা শুরু হয় কোত্থেকে? উত্তর হচ্ছে মুদ্রা যখন থেকে প্রচলন হয়। কারণ মুদ্রা দিয়ে তো আসলে ব্যাংকের কাহিনীটা, কারণ আপনি ব্যাংকে টাকা জমা রাখবেন, তো তাহলে মুদ্রার প্রচলনের পর থেকে আসলে ব্যাংক ব্যবস্থার যাত্রা হয়। আমরা অ্যাডাম স্মিথকে চিনি, উনি হচ্ছেন অর্থনীতির জনক। অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ, আর আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন। তো এই অ্যাডাম স্মিথ ব্যবসায়ীদের যে ভূমিকা সেটাকে তুলনা করছেন ফাইন্যান্স কোম্পানির সাথে। ফাইন্যান্স কোম্পানি আর ব্যাংকের মধ্যে কিছুটা পার্থক্য আছে। দেখেন, ব্যাংকও একটা আর্থিক প্রতিষ্ঠান, আবার আরো কিছু আর্থিক প্রতিষ্ঠান আছে যাদেরকে আমরা আর্থিক প্রতিষ্ঠান নামে ডাকবো, তবে ওদেরকে নামটা আমরা একটু চেঞ্জ করি। আমরা আর্থিক প্রতিষ্ঠান দুই ধরনের বলি, একটা হচ্ছে ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। ইংরেজিতে বলা হয় নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। বাংলাদেশে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আছে বর্তমানে 33টা। আর বর্তমানে ব্যাংক কতটি? আসলে এখনো পর্যন্ত আমরা যদি আমাদের পুরাতন সিলেবাসটাকে ধরে নিই, ব্যাংক এখনো পর্যন্ত 59টাই আছে, চেঞ্জ হয় নাই, তবে 3টা ব্যাংক অনুমোদনের অপেক্ষায় আছে। এরপর আসেন ব্যাংক শব্দের অর্থ উৎপত্তি। এটা আমরা ব্যাংক সম্বন্ধে বিবরণী চ্যাপ্টারে পড়ছিলাম। আসলে ইতালীয় শব্দগুলা থেকে ব্যাংক শব্দের উৎপত্তি। ইতালীয় শব্দ ব্যানকো, ব্যানকা, ব্যানকাস, ব্যানকিউ, ব্যাংকস, ব্যানকো, ব্যাংক, ব্যাংক, এই শব্দগুলা থেকে আসলে ব্যাংক শব্দ আসছে। তো সেক্ষেত্রে আপনার এই যে চিত্রের মধ্যে যেটা দেখা যাচ্ছে, ট্যাবলের মধ্যে যেটা দেখা যাচ্ছে, ইতালিয়ান শব্দ এই 3টা মনে রাখলে আসলে হবে, আর জার্মান শব্দ একটা। এই 4টা শব্দ মুখস্থ করলে হবে, যে 4টা শব্দ থেকে ইংরেজি ব্যাংক শব্দের উৎপত্তি। ব্যাংক শব্দের অর্থ হচ্ছে নদীর তীর বা যে কোনো জলাশয়ের তীর, সমুদ্রের তীর। এই কথাটা আমি আগে বুঝিয়ে বলছিলাম যে নদী, জলাশয়, সমুদ্র, এগুলো তার অতিরিক্ত যে জিনিসগুলো, অতিরিক্ত যে উপাদানগুলো, সেগুলো কি করে তীরে এনে ফেলে রাখে। ঠিক আমরা মানুষ আমাদের যে মানে এক্সট্রা সম্পদগুলো আছে, মানে অতিরিক্ত আমাদের ব্যবহারের অতিরিক্ত যে জিনিসগুলো থাকে, আমরা এগুলো ব্যাংকে জমা রাখি। দেখেন, আপনি যদি আপনার পকেটে যত টাকা দরকার ঠিক তত টাকা রেখে কিন্তু বাকি টাকাটা ব্যাংকে জমা রাখেন। আপনি কিন্তু পুরো টাকা কখনো ব্যাংকে জমা রাখেন না। ব্যাংকে মানুষ উদ্বৃত্ত টাকা জমা রাখে। তো ঠিক নদী বা জলাশয় তাদের উদ্বৃত্ত, অর্থাৎ তাদের সম্পদ না। ধরেন নদীতে যদি একজন মানুষ মারা যায়, মানুষ মরে পড়ে থাকে, তখন ওই নদীর কাছে এই জিনিসটা উদ্বৃত্ত, বাড়তি জিনিস, এটা নদীর সম্পদ না। তখন নদী কি করে? এই জিনিসটাকে তীরে এনে ফেলে রাখে। ঠিক একইভাবে সমুদ্রে যদি একজন মানুষ মারা যায়, তাকে কি সমুদ্রের মাঝখানে ফেলে রাখা হবে? উত্তর হচ্ছে না। এটা একটা সময় গিয়ে তীরে চলে আসবে। কেন? এগুলো সমুদ্রের উপাদান না বা সমুদ্রের সম্পদ না। তাহলে এই যে পানির একটা স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে সে তার সম্পদ না এমন সবকিছু এনে তীরে ফেলে রাখে। ঠিক আমরাও মানুষরা আমাদের যে উদ্বৃত্ত যত সম্পদ আছে এগুলো ব্যাংকে রাখি। তাহলে বর্তমান ব্যাংকের সাথে ওই যে নদীর তীরের বা নদীর যে বৈশিষ্ট্যটা, তার একটা মিল আছে। এই জন্যই মূলত ব্যাংক শব্দের অর্থ নদীর তীর। এখানে একটা ভুল ইনফরমেশন আছে। অনেকেই বলেন নদীর তীরে ব্যাংক গড়ে উঠছে। আপনারা একটা উদাহরণ দিতে পারবেন না যে কোন নদীর তীরে কোন ব্যাংক গড়ে উঠছে। এগুলো ভুয়া ইতিহাস। অনেকেই বলে নদীর তীরে, সমুদ্রের তীরে নাকি ব্যাংক গড়ে উঠছে। ইতালির লম্বার্ডি স্ট্রিটে ব্যাংক গড়ে উঠছে, কিন্তু ইতালির কোনো নদীর তীরে ব্যাংক গড়ে ওঠে নাই। তো এই তথ্যগুলো ভুল। কিছু কিছু জায়গায় আমরা বলি যে ব্যাংক শব্দের অর্থ নদীর তীর। কেন? অনেকেই বলে যে নদীর তীরে ব্যাংক গড়ে উঠছে বলে ব্যাংক শব্দের অর্থ নদীর তীর। এটা ভুল ধারণা। ঠিক আছে, যাই হোক, এরপরে আসেন ব্যাংক ব্যবস্থার ক্রমোন্নতির ইতিহাস। এখন ব্যাংক ব্যবস্থার ইতিহাসকে সাধারণত আমরা 3টা যুগে ভাগ করি। একটা হচ্ছে প্রাচীন যুগ বা প্রাচীনকাল, একটা হচ্ছে মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। প্রাচীনকালের ব্যাংকিং এর মধ্যে প্রথমে আসে উপাসনালয় ব্যাংকিং এর কথা। উপাসনালয় ব্যাংকিং বলতে বোঝায় তখন যে উপাসনালয়গুলো ছিল। এখন উপাসনালয় কোনগুলো? মসজিদ, মন্দির, গির্জা, এই জিনিসগুলো হচ্ছে উপাসনালয় বা প্যাগোডা। অর্থাৎ ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে আমরা সাধারণত উপাসনালয় বলি, যেখানে আমরা উপাসনা করি। এখন সাধারণত এই উপাসনালয় ব্যাংকিংটা আসছে খ্রিস্ট ধর্মের লোকদের থেকে। যে খ্রিস্টানদের যারা পাদ্রী ছিলেন, অর্থাৎ যাদেরকে আমরা ফাদার নামে ডাকি, তারা খুব বিশ্বস্ত মানুষ সমাজের। যেহেতু খুব বিশ্বস্ত মানুষ, মানে ওই ব্যাবিলন শহরের ক্ষেত্রে তারা যেহেতু খুব বিশ্বস্ত মানুষ, মানুষ কি করতো? তাদের কাছে গিয়ে সম্পদ জমা রাখতো। ধরেন টাকা অথবা স্বর্ণালঙ্কার, এগুলো সব জমা রাখতো বিশ্বাস করে। এই জিনিসটাকে বলা হচ্ছে যে আধুনিক ব্যাংকের সাথে একটু মিল আছে, এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে উপাসনালয় ব্যাংকিং। কিন্তু এটা কিন্তু আসলে কোনো ব্যাংক না, এটা আসলে কোনো ব্যাংকিং না। এটা জাস্ট আধুনিক ব্যাংকিং এর সাথে ওই ব্যাংকটার কিছুটা মিল আছে। মিল আছে বলে এটাকে উপাসনালয় ব্যাংকিং বলা হচ্ছে। তবে সাবধান, এটা কোনো ব্যাংক না। কারণ ব্যাংকের একটা বৈশিষ্ট্য থাকলে আসলে হবে না। সো আপনি বিশ্বের প্রথম ব্যাংক উপাসনালয় ব্যাংক বলতে পারবেন না। উপাসনালয় ব্যাংকিং বলতেছি যে এটা ব্যাংকিং এর সাথে একটু মিল আছে। ঠিক একইভাবে ঋণ দান করার জন্য একটা ব্যাংক প্রতিষ্ঠান, নাম হচ্ছে লোন ব্যাংক। কিন্তু আমরা জানি ব্যাংকের শুধু একটা কাজ ঋণ দান না, ব্যাংকের আরো অনেক কাজ আছে। যেহেতু অনেক কাজ আছে, এটাকেও পূর্ণাঙ্গ ব্যাংক বলা যাচ্ছে না। এরপরে আসেন খ্রিস্টপূর্ব 600 অব্দে চীন দেশে একটা ব্যাংক প্রতিষ্ঠিত হয়, যার নাম হচ্ছে শানসি ব্যাংক। এটার মধ্যে ব্যাংকের বৈশিষ্ট্যগুলো ছিল। ব্যাংকের প্রায় অনেকগুলো বৈশিষ্ট্য থাকার কারণে এটাকে বিশ্বের প্রথম ব্যাংক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তাহলে এখন আসেন আমরা কোনটা মুখস্থ করবো? আমরা শুধু এই শানসি ব্যাংকটা মুখস্থ করবো। বিশ্বের প্রথম ব্যাংকের নাম কি যদি প্রশ্ন করে, অ্যান্সার হচ্ছে শানসি ব্যাংক, চায়না বা চীন। পরীক্ষা আসে প্রশ্নটা। বুঝছি সবাই এতটুকু?
জি স্যার। তাহলে আমরা অনেকক্ষণ ধরে ইতিহাস পড়ে মাত্র একটা ইতিহাস পেলাম, যে শানসি ব্যাংক। আমি সালগুলো লিখে দেবো একটু পরে, সালগুলো একটু পরে আপনাদেরকে দেখাবো, বা একটা স্ক্রিনশট তুলতে পারবেন আপনারা চাইলে। তাহলে শানসি ব্যাংক কোথায় প্রতিষ্ঠিত? উত্তর হচ্ছে চীন দেশে, এবং এটা বিশ্বের প্রথম ব্যাংক। তাহলে কেউ যদি প্রশ্ন করে বিশ্বের প্রথম ব্যাংক কোনটি, অ্যান্সার কি হবে? শানসি ব্যাংক। অন্য কোনো অ্যান্সার হবে না। স্যার আমি আগে অমুকটা পড়ছিলাম, এটা কি হবে? না, হবে না। একদম যা বলতেছি তাই একুরেট, এটা চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা, এবার আসেন মধ্যযুগীয় ব্যাংকিং। মধ্যযুগে বিশ্বের প্রথম সরকারি উদ্যোগে বা বিশ্বের প্রথম সরকারি ব্যাংক, ব্যাংক অফ ভ্যানিস প্রতিষ্ঠিত হয়। কি ব্যাংক? বিশ্বের প্রথম সরকারি ব্যাংক, ব্যাংক অফ ভ্যানিস প্রতিষ্ঠিত হয়। ক্লিয়ার? কত সালে? 1157 সালে। 1157 সালে। এখন এখানে একটা ভুল ধারণা আছে, ভুল ধারণা একটু বলি। কোন কোন বইতে লেখা আছে বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম, এমসিকিউতে কোন কোন বইতে লেখা আছে, বা কোন কোন আমাদের স্টুডেন্টরা এভাবে মুখস্থ করে যে বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অফ ভ্যানিস। সাবধান। তো যখন প্রশ্ন করা হয় কেন, বলে যে কেন, এটা তো সরকারি ব্যাংক। সরকারি ব্যাংক মানেই তো কেন্দ্রীয় ব্যাংক। তার সরকারি ব্যাংক আর কেন্দ্রীয় ব্যাংক এক জিনিস না। সরকারি ব্যাংক হচ্ছে সরকার যে কোনো কারণে, যেমন বাংলাদেশের সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, এগুলো সরকারি ব্যাংক। কিন্তু এগুলো কি কেন্দ্রীয় ব্যাংক? না স্যার। তাহলে সরকারি ব্যাংক আর কেন্দ্রীয় ব্যাংক এক জিনিস না, এই জিনিসটা মনে থাকবে। ব্যাংকের কাজ হচ্ছে আমানত গ্রহণ করা, ঋণ প্রদান করা, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাজ হচ্ছে ব্যাংকগুলোকে পরিচালনা করা বা নিয়ন্ত্রণ করা। তাহলে ব্যাংক আর কেন্দ্রীয় ব্যাংক কথাটা এক জিনিস না। ব্যাংকের কাজ কিন্তু দুইটা, একটা আমানত গ্রহণ, একটা ঋণ দান। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাজ কিন্তু এগুলো না। কেন্দ্রীয় ব্যাংকের কাজ হচ্ছে ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করা বা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করা। এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ। তাহলে কেন্দ্রীয় ব্যাংক আর জেনারেল ব্যাংক সেম জিনিস না, এই জিনিসটা একটু মনে রাখবেন। এটা একটা ভুল ধারণা। অনেকেই মনে করেন বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ ভ্যানিস। এটা ভুল। বিশ্বের প্রথম সরকারি ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ ভ্যানিস, যা 1157 সালে প্রতিষ্ঠিত। সবার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে একটা পয়েন্ট আছে, আধুনিক ব্যাংকের পূর্বসূরি। এটা একটু পরে বলতেছি, এর নিচে আরেকটা পয়েন্ট আছে, একটু ওই পয়েন্ট আলোচনা করতেছি। আধুনিক যুগের ব্যাংক শুরু হয়, বা আধুনিক যুগের ব্যাংকিংটা শুরু হয় ব্যাংক অফ বার্সেলোনা প্রতিষ্ঠার মাধ্যমে। তাহলে ব্যাংক ব্যবস্থার আধুনিক যুগ শুরু হয় স্পেনে ব্যাংক অফ বার্সেলোনা প্রতিষ্ঠার মাধ্যমে। ব্যাংক অফ বার্সেলোনাকে বলা হয় বিশ্বের প্রথম আধুনিক ব্যাংক। তাহলে যদি প্রশ্ন করা হয় বিশ্বের প্রথম আধুনিক ব্যাংকের নাম কি? ব্যাংক অফ বার্সেলোনা। ব্যাংক অফ বার্সেলোনা 1401 সালে প্রতিষ্ঠিত। কত সালে? 1401 সালে। বুঝছি? ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা তিনটা ব্যাংকের নাম মুখস্থ করলাম। বিশ্বের প্রথম ব্যাংকের নাম শানসি ব্যাংক, বিশ্বের প্রথম সরকারি ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ ভ্যানিস, বিশ্বের প্রথম আধুনিক ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ বার্সেলোনা। এবার আসেন বিশ্বের প্রথম নোট ইস্যুকারী, প্রথম সনদপ্রাপ্ত ও প্রথম কেন্দ্রীয় ব্যাংক। এই সনদপ্রাপ্ত কথাটার মানে হচ্ছে তৎকালীন, মানে আগে, অর্থাৎ যখন রাজা রানীরা ছিলেন ইংল্যান্ডে বা যুক্তরাজ্যে, রাজা রানীদের থেকে সনদ নিয়ে ব্যবসা শুরু করতে হইতো। বর্তমানে আমরা সরকার থেকে সার্টিফিকেট নিয়ে বা সরকারের কাছে নিবন্ধন করে ব্যবসা শুরু করি। আগে এই সিস্টেমটা ছিল না। আগে ছিল সনদ নিতে হইতো। ঠিক আছে, আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন, ঠিক আছে, আপনি একটা সনদ নেন। কার থেকে? রাজা রানীদের থেকে। মানে কোন দেশের রাজা, কোন দেশের রানী। তো ইংল্যান্ডের ক্ষেত্রে বা ব্রিটিশদের ক্ষেত্রে তারা রানীর অথবা রাজার থেকে একটা সনদ নিয়ে ব্যবসা শুরু করতো। এই জন্য আমরা পড়ি বিশ্বের প্রথম সনদপ্রাপ্ত ব্যাংক বা বিশ্বের প্রথম সনদপ্রাপ্ত ব্যাংকের নাম হচ্ছে কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা সনদপ্রাপ্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বিশ্বের প্রথম সনদপ্রাপ্ত ব্যাংকের নাম, সরি, বিশ্বের প্রথম সনদপ্রাপ্ত কোম্পানির নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সনদপ্রাপ্ত কথাটার মানে কি? কার থেকে সনদ পাইছেন? ওই ইংল্যান্ডের রাজা অথবা রানী থেকে। ক্লিয়ার? তাহলে বর্তমানে যেটা নিবন্ধন বলা হচ্ছে, বর্তমানে যেটা নিবন্ধিত বলা হয়, সেটা আগে কি বলা হতো? সনদপ্রাপ্ত। সনদপ্রাপ্ত। ওকে স্যার। এখন বিশ্বের প্রথম সনদপ্রাপ্ত বা প্রথম কেন্দ্রীয় ব্যাংক বললে এখানেও আমাদের অনেকের কনফিউশন আছে। অনেকে বলে ব্যাংক অফ ইংল্যান্ড। জি না স্যার, বিশ্বের প্রথম সনদপ্রাপ্ত কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে রিক্স ব্যাংক অফ সুইডেন। ক্লিয়ার? এটা 1656 সালে প্রতিষ্ঠিত। বিশ্বের দ্বিতীয় কেন্দ্রীয় ব্যাংক, বিশ্বের দ্বিতীয় সনদপ্রাপ্ত কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু প্রথম সাংগঠনিক কেন্দ্রীয় ব্যাংক যার মধ্যে সকল কেন্দ্রীয় ব্যাংকের সকল বৈশিষ্ট্য ছিল। তাহলে রিক্স ব্যাংক অফ সুইডেনের মধ্যে সকল বৈশিষ্ট্য ছিল না, অর্থাৎ স্ট্যান্ডার্ড বলা যাচ্ছে না, কিন্তু ব্যাংক অফ ইংল্যান্ডের মধ্যে সকল বৈশিষ্ট্য ছিল বলে এটাকে বলা হয় বিশ্বের প্রথম সাংগঠনিক কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অফ ইংল্যান্ড। মনে থাকবে? আমরা কি পার্থক্যটা বুঝছি? তাহলে আমাকে যদি বলে বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, অ্যান্সার কি দিব? যাদের আশেপাশে অনেকে কথা বলতেছে তাদেরকে একটু সরান, নাহলে আপনি সরে বসেন।
আমি প্রতিদিন একই কথাগুলো বলি, নাহলে সাউন্ড থাকলে মাইক্রোফোন অফ করে রাখবেন, খেয়াল করেন, কারণ এটা অন্যদিকে ডিস্টার্ব করে বা আমার নিজের কানেও আসলে ডিস্টার্ব করে প্রচুর। বলতেছিলাম বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে, একটু বলতেছি, বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম রিক্স ব্যাংক অফ সুইডেন, 1656 সালে প্রতিষ্ঠিত। সালটা মুখস্থ করতে হবে এখানে, সব সাল আমরা মুখস্থ করবো না, তবে এই সালগুলো মুখস্থ করতে হবে। 1656 সালে প্রতিষ্ঠিত। আর বিশ্বের দ্বিতীয় কেন্দ্রীয় ব্যাংক কিন্তু প্রথম সাংগঠনিক কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড, এটা হচ্ছে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত বা যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত। এরপর আবার আরো কিছু কেন্দ্রীয় ব্যাংকের নাম আমরা মুখস্থ করব, যে ব্যাংক অফ ফ্রান্স 1800 সালে প্রতিষ্ঠিত, দি রেক ব্যাংক জার্মানি, এটা জার্মানিতে প্রতিষ্ঠিত 1875 সালে, ব্যাংক অফ জাপান 1882 সালে প্রতিষ্ঠিত, ফেডারেল রিজার্ভ সিস্টেম যুক্তরাষ্ট্র, এটা হচ্ছে 1913 সালে প্রতিষ্ঠিত। বুঝছি? তাহলে এগুলো মুখস্থ করতে হবে আমাদেরকে, এগুলো কি করতে হবে? তবে এগুলো একটু পরে আমি লিখে দিব স্যার, এগুলা এখন কি লিখে নিব না, এখন লিখার দরকার নেই, আপনি আমার পড়ার সাথে লিখে তাল মিলাতে পারবেন না, তো একটু পরে লিখবেন, এখন না, আমি একটু পরে একটা বিশাল চার্ট লিখে দিব, ওই চার্টটা স্ক্রিনশট তুলে পরে নিজে নিজে লিখবেন, কারণ আপনি এত লেখার সময় পাবেন না এখন। এখন আসেন আধুনিক ব্যাংকের পূর্বসূরি। না, পিডিএফ এখন না, পিডিএফ দেরি আছে, পিডিএফ দিতে হলে পুরো শীটটাকে আমাকে গোছাতে হবে তারপরে। ওকে, তারপরে আসেন আধুনিক ব্যাংকের পূর্বসূরি। আধুনিক ব্যাংকের পূর্বসূরি মানে হচ্ছে বর্তমানকালে আমরা যে ব্যাংকটা দেখি, এই ব্যাংকের যে কাজগুলো, এই কাজগুলো আসলো কোত্থেকে, কারাই ব্যাংকগুলো শুরু করলো, সরি কারাই কাজগুলো শুরু করছেন। আসলে এই কাজগুলো আমরা শিখছি 3 ধরনের শ্রেণীর লোক থেকে। কয় শ্রেণীর লোক? 3 ধরনের। বর্তমানকালে আমরা যে ব্যাংকের যে কাজগুলো দেখি, বা বর্তমানকালে আমরা যে ধরেন এই যে ব্যাংকে একটা জমা বই থাকে, মানে টাকা জমা দেওয়ার সময় একটা জমা বই লাগে, একটা চেক বই লাগে, আমরা অনেক সময় টাকা উঠানোর সময় কিছু কাগজ লাগে, অথবা ব্যাংকের সার্ভিস চার্জ, আমানত রাখে, ঋণ দান করে, এই যে কাজগুলো, এগুলো সব ব্যাংকগুলো শিখছে 3টা শ্রেণীর লোক থেকে। একটা হচ্ছে স্বর্ণকার শ্রেণী, যাদেরকে আমরা স্যাকরা বলি, স্বর্ণকারের অপর নাম স্যাকরা, মনে থাকবে? স্বর্ণকারের অপর নাম কি? স্যাকরা। 2 নম্বর হচ্ছে মহাজন শ্রেণী, 2 নম্বর হচ্ছে মহাজন শ্রেণী, গ্রামে দেখা যায় এদেরকে বেশি, এরা বিভিন্ন জমি বন্ধক রেখে ঋণ দেয় বা বাড়ি বন্ধক রেখে ঋণ দেয়। আর 3 নম্বর হচ্ছে বণিক শ্রেণী, এদের মূল নাম হচ্ছে বণিক। বণিক আর ব্যবসার মধ্যে একটু পার্থক্য আছে। 3 নম্বরটার নাম যদি এখানে আমি ব্যবসায় লিখছি, আপনি বণিক শ্রেণীটা পড়বেন ভালো করে, বণিক শ্রেণী। তাহলে কয় শ্রেণী? আধুনিক ব্যাংকের পূর্বসূরি কয়টি বা কয় গ্রুপ? 3টি। 1 স্বর্ণকার, 1 স্বর্ণকার, 2 মহাজন, মহাজন, 3 বণিক। বণিক শ্রেণী। 3 হচ্ছে কি? বণিক শ্রেণী। পারা যাবে? জি স্যার। আচ্ছা, দেখেন স্বর্ণকাররা যখন ব্যাংক ছিল না, তখন স্বর্ণকাররা কিন্তু ছিল। স্বর্ণকার পৃথিবীর একদম শুরু থেকেই ছিল বলতে গেলে। তো স্বর্ণকাররা তাদের কাছে দেখবেন পাড়া মহল্লাতে আমরা অনেক স্বর্ণ দোকান দেখি, দেখবেন ওই দোকানে মাসে একটা কাস্টমার ঢোকে না। তাহলে ও ব্যবসায় চলতেছে কেমনে? তার দোকানে মাসে একটা কাস্টমার নাই, কিন্তু সে চলতেছে, সে খুব ভালোভাবেই চলতেছে। তাহলে স্বর্ণকাররা স্বর্ণ বিক্রি না করে চলে কেমনে? উত্তর হচ্ছে স্বর্ণকাররা কিন্তু শুধু স্বর্ণ বিক্রি করে না, তারা আরো কিছু কাজ করে। তারা স্বর্ণ বন্ধক রেখে ঋণ দেয়, তারা স্বর্ণ কেনে, স্বর্ণ বিক্রি করে, স্বর্ণ বন্ধক রেখে। তাদের অন্যতম একটা প্রধান কাজ হচ্ছে স্বর্ণ বন্ধক রেখে ঋণ দেয়া, অবশ্যই সুদের বিনিময়ে। বুঝতে পারছি? এটা তাদের অন্যতম একটা প্রধান কাজ। এই যে স্বর্ণকাররা যে কোনো কিছু বন্ধক রেখে ঋণ দিচ্ছে, এটা থেকে আমাদের আধুনিক হিসাব বিজ্ঞান, সরি আধুনিক ব্যাংকিং এ আসছে ঋণ দান করাটা। তাহলে আমরা বলতে পারি ঋণ দানটা চালু করছে কারা? উত্তর হচ্ছে স্বর্ণকাররা। স্বর্ণকাররা এই কোন জিনিস জমা রাখার সময়, স্বর্ণ জমা রাখার সময় একটা কাগজ ইস্যু করে, এই জিনিসটাকে আধুনিক ব্যাংকিং এ বলা হয় জমা রসিদ। তাহলে এই জমা রসিদটাও চালু করছে কারা? স্বর্ণকাররা। স্বর্ণকাররা আপনি যদি তার কাছে কোনো কিছু এমনিতে জমা রাখেন, ঋণ নিবেন না, কোনো কিছু এমনিতে জমা রাখছেন, সে আপনাকে চার্জ দিবে, যে ঠিক আছে আপনি আমার কাছে জমা রাখছেন সেফটির জন্য, আমাকে চার্জ দিতে হবে, সার্ভিস চার্জ দিতে হবে। ঠিক ওই সার্ভিস চার্জ থেকে আধুনিক ব্যাংকের সার্ভিস চার্জ কথাটা আসছে, ব্যাংক চার্জ কথাটা আসছে। ওকে, তাহলে এই স্বর্ণকারদের থেকে এই যে এখানে ক খ গ ঘ উ চ ছ এই যে পয়েন্ট গুলো লেখা আছে, এগুলো একটু মুখস্থ করবেন, পরীক্ষা আসতে পারে। নিচের কোনটি স্বর্ণকারদের থেকে আধুনিক ব্যাংকে মানে চালু হয়েছে বা প্রচলিত হয়েছে? উত্তর হচ্ছে এই পয়েন্টগুলো। আচ্ছা, এরপরে হচ্ছে স্বর্ণকাররাই বিশ্বের প্রথম ব্যাংক, যেই প্রথম সাংগঠনিক কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অফ ইংল্যান্ড, ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠা করছে স্বর্ণকার শ্রেণী। এই প্রশ্নটা পরীক্ষা আসতে পারে, স্বর্ণকার শ্রেণী বিশ্বের কোন ব্যাংকটি প্রতিষ্ঠা করছে প্রথম? তখন আপনি অ্যান্সার দিবেন স্বর্ণকার শ্রেণী প্রতিষ্ঠা করছে কোনটা? ব্যাংক অফ ইংল্যান্ড। তারপরে আসি মহাজন শ্রেণী। মহাজন শ্রেণী সাধারণত আগে বাংলা মুভিতে দেখা যেত,
মানে আগের পুরাতন যে সাদা কালো বাংলা মুভিগুলো সেগুলোতে দেখা যেত একটা লোক, তার মাথায় একটা টুপি থাকবে, একটা পাঞ্জাবি থাকে, একটা লুঙ্গি থাকে। এখন এই ব্যক্তি গ্রামের মোড়ল নামে পরিচিত, হ্যাঁ, বা গ্রামের মেম্বার নামে পরিচিত, বা গ্রামের চেয়ারম্যান নামে পরিচিত। ওই ব্যক্তি কি করে, বিভিন্ন লোকের জায়গা জমি বন্ধক রাখে, বিভিন্ন লোকের ধরেন বাড়ি বন্ধক রাখে, বাড়ির কাগজটা নিজের কাছে রেখে তারপর তাকে ঋণ দেয়। একটা সময় যখন সে ঋণ পরিশোধ করতে না পারে তখন তার বাড়িগুলো কি করে সে দখল করে ফেলে। এরকম জিনিস আমরা অনেকে মুভিতে দেখি। আসলে ওই যে ব্যক্তিটার কথা বললাম, ওই যে ক্যারেক্টার কথাটা আমি বলছি, এই ক্যারেক্টারের লোকটাই মূলত হচ্ছে আসলে মহাজন শ্রেণী, এদেরকে আমরা মহাজন বলি। এদের মূল কাজ হচ্ছে বন্ধকি ঋণ প্রদান করা। বুঝছি? ক্লিয়ার? জি স্যার। ওকে জি স্যার। স্যার। তাহলে এই মহাজন শ্রেণীর কাজ কি? মহাজন শ্রেণী মূলত কি করে, বন্ধকি ঋণ প্রদান করে। তাহলে আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বন্ধকি ঋণ চালু করে কারা, তখন আপনি অ্যান্সার দিবেন মহাজন শ্রেণী। মহাজন শ্রেণী। ঠিক আছে। মহাজন শ্রেণী। লাস্টের হচ্ছে বণিক শ্রেণী। আপনারা কাবুলিওয়ালার নাম শুনছিলেন? কাবুলিওয়ালা, হ্যাঁ। কাবুলিওয়ালার নাম শুনছি আমরা। তারপরে আমরা আরেকটা কথা শুনি, কাফেলা। আমরা একটা কাফেলা শব্দ শুনি না? হ্যাঁ শুনছি। আচ্ছা, এই কাফেলা কাবুলিওয়ালা কথাগুলো আগে বণিকদের ক্ষেত্রে প্রচলিত ছিল। ধরেন আগে স্পেশালি আরব ব্যবসায়ীরা যারা আছেন, আরব বণিকরা, তারা এক দেশ থেকে আরেক দেশে চলে যেতেন। আমরা ইসলাম ধর্মের ইতিহাস জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আবু তালিব, তিনি একটা বাজারে গিয়ে যখন ওই যে বণিকদের সাথে একটা বাজারে গেছিলেন, মানে আবু তালিব যখন একটা কি বলবো এটাকে ব্যবসা করার উদ্দেশ্যে এক জায়গায় গেছেন, সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছিলেন উনি, বালক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওখানে এক লোক তাকে দেখে বলছিল যে ইনি মনে হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এটা মানে কি করছে, একজন খ্রিস্টান পাদ্রী সম্ভবত, উনি মূলত ভবিষ্যৎবাণী করছিলেন যে এই ব্যক্তি সর্বশেষ নবী। এখন ওই যে ওখানে ওই ইতিহাসের মধ্যে যে বাজারের কথা বলা হয়েছিল, যে বণিকদের কথা বলা হয়েছিল, এই বণিকদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরকম, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় মানে সফর করে ব্যবসা করার উদ্দেশ্যে। এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের মালামাল নিয়ে সফর করে। ধরেন আমি যদি বাংলাদেশের ক্ষেত্রে বলি, সাপোজ চট্টগ্রামের ব্যবসায়ীরা, ধরেন এখন খুব মানে পুরাতন যুগ, এখন গাড়ি ঘোড়া নাই, তারা কি করবে, হয়তো গাধা অথবা ঘোড়া অথবা উট, এই তিন শ্রেণী নিয়ে সাধারণত কি করো বণিকরা তাদের মালামাল করে এগুলোর উপর বোঝাই করে এক এলাকা থেকে আরেক এলাকা সফর করতো ব্যবসা করার উদ্দেশ্যে। এখন চট্টগ্রামে সাপোজ প্রচুর ধান উৎপাদন হয় ধরে নিলাম, বা প্রচুর ফল উৎপাদন হয়, সেগুলো বিক্রি করতে হবে কোথায়, ঢাকায়। ধরেন কোনো যানবাহন নাই, আমি একদম পুরাতন আমলের কথা যদি বলি, কোনো যানবাহন নাই, তাহলে এই প্রোডাক্ট গুলো ঢাকায় নিতে হবে। এই প্রোডাক্ট গুলো তারা কি করবে, হয়তো কিছুদিন হেঁটে, কিছুদিন ঘোড়ায় চড়ে, কিছুদিন হচ্ছে উটে চড়ে এই পণ্যগুলা কোথায়, ঢাকায় নিয়ে যাবে। এই যে তারা সফর করতেছে, চট্টগ্রাম থেকে প্রোডাক্ট গুলো ঢাকায় নিয়ে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছে, এই জিনিসটাকে বলা হয় মূলত বণিক, মানে এই লোকগুলাকে মূলত বলা হয় বণিক শ্রেণী। ক্লিয়ার? জি স্যার। যারা এরকম পণ্য বিক্রি করার উদ্দেশ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে তাদেরকে আমরা বণিক শ্রেণী বলি। এখন এই বণিক শ্রেণীর সাথে ব্যাংকের সম্পর্কটা কোথায়? ধরেন আমি ঢাকায় কিছু টাকা পাঠাতে যাচ্ছি, ধরেন এই মুহূর্তে ব্যাংক নাই, আমরা এখন পুরাতন আমলে আছি, পুরাতন একদম বর্তমান কালে নাই, বর্তমান কালে তো ব্যাংক আছে, কারণ এখন আমাদের মানে বাংলাদেশে কোনো ব্যাংক নাই। তারপর হচ্ছে আমি এখন যদি ঢাকায় টাকা পাঠাতে হয়, আমি চাইলে ওই বণিক শ্রেণীর লোকগুলোর কাছে টাকাগুলো দিয়ে দিলে ঢাকায় পৌঁছাবে না? পৌঁছাবে কিনা? জি স্যার। পৌঁছাবে। তো এই বণিক শ্রেণীরা মূলত এই কাজগুলো করতো, এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন টাকা, বিভিন্ন কাগজপত্র পৌঁছায় দিত। এই বণিক শ্রেণীর থেকে আসছে মূলত ব্যাংকের আজ্ঞাপত্র, প্রত্যয়পত্র, ভ্রাম্যমাণ নোট, ভ্রমণকারী চেক ও ভ্রমণকারী প্রত্যয়পত্র। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পড়তে পারবো চতুর্থ অধ্যায়ে, ব্যাংকিং এর চতুর্থ অধ্যায়ে। তাহলে পারা যাবে? বণিক শ্রেণীর কথা বুঝছেন? আমি বলছি এটার মূল নাম কিন্তু বণিক শ্রেণী, মার্চেন্ট বলতে এখানে বণিকদেরকে বোঝাচ্ছে। আচ্ছা, এবার আসেন উপমহাদেশে ব্যাংক ব্যবসার ইতিহাস। আসলে এই ইতিহাসগুলো আমরা মুখস্থ করা থেকে না মুখস্থ করা সবচেয়ে ভালো। তো এগুলাকে আমি সাল হিসেবে সাজাইছি। আপনাদের সামনে যদি খাতা থাকে, আমি কিছু সাল বলবো, নিচে নিচে লিখবেন, জাস্ট সালগুলো লিখবেন নিচে নিচে, পাশে জায়গা রাখবেন, সেগুলো আপনি পরে নোট করবেন সুন্দর করে। পাশে জায়গা রাখবেন সাল লেখার জন্য, পরে সরি ডিটেলসটা লেখার জন্য পাশে জায়গা রাখবেন। আপনি সালগুলো নিচে নিচে লিখতে থাকবেন, পাশে জায়গা রাখবেন, এই জায়গায় কি লিখবেন সেটা পরে, এখন বলবো না। তাহলে আসেন, আমি এই যে টেবিলটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, তাহলে আপনারা খাতা নিছেন, খাতা কলম নিছেন? জি স্যার। আমি একটু বলি, আপনারা লিখেন, নিচে নিচে লিখবেন সালগুলা। প্রথমে লেখেন খ্রিস্টপূর্ব 600, খ্রিস্টপূর্ব 600 লিখছি। পাশে হাইপেন দিয়ে জায়গা খালি রাখেন, আপনি এখানে পরে লিখবেন, আমি ক্লাস শেষ করার পরে আপনি লিখে নেবেন, আমি ছবিটা দিয়ে দিব, অথবা এটা পরে একটু পরে স্ক্রিনশট দিতে পারবেন, কোনো সমস্যা নেই।
খ্রিস্টপূর্ব 600 শব্দটা কেন লিখছি? আসলে খ্রিস্টপূর্ব 600 লিখছি এই জন্য, বিশ্বের প্রথম ব্যাংক শানসি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। খ্রিস্টপূর্ব 600-তে বিশ্বের প্রথম ব্যাংক কি প্রতিষ্ঠিত হয়? শানসি ব্যাংক। মনে থাকবে? মনে থাকবে? বুঝছি? আপনারা কি শুনতেছেন? আমরা কি শুনতেছি? জি স্যার। ওকে, বলতেছিলাম তাহলে খ্রিস্টপূর্ব 600 লিখছেন প্রথমটা? জি স্যার। তাহলে 600 কেন লিখছি? পরে লিখবেন আপনারা যে বিশ্বের প্রথম ব্যাংক শানসি ব্যাংক প্রতিষ্ঠিত হয় 600 সালে, 600 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্বে। আর খ্রিস্টপূর্ব কথাটা মানে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের আগে। আর আমরা বর্তমানে যে সালগুলো পড়ি এগুলো হচ্ছে খ্রিস্টাব্দ, এগুলো হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পরে। এখন আসেন আমরা একটু পড়ে আসছিলাম বিশ্বের প্রথম ব্যাংক, প্রথম সরকারি ব্যাংক নাম কি? ব্যাংক অফ ভ্যানিস। বিশ্বের প্রথম সরকারি ব্যাংকের নাম কি? ব্যাংক অফ ভ্যানিস। এটা প্রতিষ্ঠিত কত সালে? 1157 সালে। কত সালে? তাহলে আপনারা সেকেন্ড লাইনে লিখেন 1157। সেকেন্ড লাইনে লিখেন 1157। এই যে দেখেন আমার নিচে কিছু সাল দেখা যাচ্ছে, এগুলোর মতো করে লেখেন। নিচে কিছু সাল দেখতেছেন? এগুলো যেভাবে লিখছি তীর চিহ্ন দিয়ে, আপনি জাস্ট এই তীর চিহ্নটা লিখে রেখে দেন। আপনি পাশে কিছু লিখবেন না, আপনি সালটা লিখবেন, পাশে একটা তীর চিহ্ন লিখে রেখে দেন। কিন্তু এখন পাশে কিছু লিখবেন না, পাশে জাস্ট শুনবেন আপাতত। সালগুলো লেখা থাকবে, পরে ডিটেলসটা লিখবো। তাহলে আসেন প্রথম আমরা লিখছি খ্রিস্টপূর্ব 600 প্রথমটা। সেকেন্ডটা লিখেন 1157 খ্রিস্টাব্দ। 3 নম্বরটা লিখেন 1178 খ্রিস্টাব্দ। লিখছি? লিখছি আমরা? খ্রিস্টাব্দ কথাটা না লিখলেও চলবে, 1178 লিখলে চলবে। তারপর লেখেন 1401। তাড়াতাড়ি লিখবেন নিচে নিচে। 1401, তারপর হচ্ছে 1609, এরপরে 1656, এরপরে 1694, এরপরে লিখবেন 1700/1770। কি লিখবেন? 1700/1770 অবলিক দিয়ে লিখবেন। কেন লিখবেন এটা পরে বলতেছি। এরপর লেখেন 1875 সাল, এরপর হচ্ছে 1882 সাল। 1875, 1882 লিখছি? জি স্যার। 1920, 1920, 1913, 1920, 1913। 1913। হ্যাঁ 1950। আচ্ছা 1913টা আগে লেখা উচিত ছিল না? হ্যাঁ 1913টা 1920 আগে লেখেন তো, নাহলে সিরিয়াল মিস্টেক হবে তো আবার। 1913 এর পর 1920, তারপর হচ্ছে 1935, এরপর 1941, এরপর হচ্ছে 1948, এরপর 1949, 1959, 1963। আরেকবার 1920 এর পর আরেকবার দেখে দেখে লেখেন। 1920, তারপর 1935, 1941, 1948, 1949। নিচে নিচে লিখতে হবে কিন্তু। 1949, 1959, 1920 এর পর আরেকবার একটু বলেন। আরে ভাই দেখে দেখে 1920 এর লেখেন পর না। আরেকবার একটু বলেন। কি রে কয়বার বলতেছিস তো একই কথা? অলরেডি 2বার বলছি সরোয়ার। ভাইয়া আমার না বুঝলে দেখে দেখে লেখেন। ডিস্টার্ব করতেছো, বাইরে যাচ্ছে ওজন্য। না বুঝলে দেখে দেখে লেখেন, কষ্ট করে দেখে দেখে লেখেন, ঠিক আছে? মানে কথা যদি না ক্লিয়ার না বুঝে যায় তাহলে সেক্ষেত্রে একটু দেখে দেখে লেখেন, কষ্ট করে। আমি স্ক্রিনে দিয়ে রাখছি, দেখেন। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। আর তারপরেও একটু পরে দরকার হলে পিডিএফ করে, সরি স্ক্রিনশট তুলে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা এরপর হচ্ছে 1963 পরে লিখবেন 1975। 1975 লিখে শেষ করবেন। 1963 পর 1975 লিখবেন, এগুলো লিখবেন না। লিখছি স্যার। 1963 পর 1975 লিখে এগুলো লিখবেন না, এগুলো থাক, এগুলো খালি থাকবে, ঠিক আছে?
আচ্ছা গুণেন তো কয়টা হয়েছে, গুণেন কয়টা হয়েছে প্রথম থেকে, কয়টা সাল লিখছেন একটু গুণেন তো। স্যার 18টা 19টা 19টা হওয়ার কথা। 1963 পর 19টা হয়েছে, 1975 আছে, 1963 পর 1975 আছে, লিখছেন? তাহলে 19টা হয়েছে, ঠিক আছে। তাহলে এই 19টা সাল আমাদেরকে মুখস্থ করতে হবে। কয়টা সাল? 19টা। এগুলো হচ্ছে আন্তর্জাতিক ব্যাংকগুলো, মানে যেগুলো বাংলাদেশের বাইরে, বাংলাদেশের বাইরে। এই সাউন্ডগুলো অফ করেন, সরাসরি সাউন্ড অফ করেন। এগুলো হচ্ছে বাংলাদেশের বাইরে 19টা সাল আমাদেরকে মুখস্থ করতে হবে। সারা বিশ্বের যে ব্যাংকগুলোর তালিকা আমাদেরকে মাথা রাখতে হয়, বা পরীক্ষার জন্য, সকল ধরনের পরীক্ষার জন্য আমাদেরকে এই ব্যাংকগুলো মুখস্থ রাখতে হবে। এখন আমি পুরো ক্লাস শেষ করার পরে যখন স্ক্রিনশট দিব, স্ক্রিনশটটা দিয়ে আপনি সুন্দর করে এগুলো নোট করবেন। এই যে আমি 19টা সাল লিখে দিছি, এর উপরে ট্যাবও লাগবেন। প্রথমে সাল লিখবেন, তার পাশে ব্যাংকের নাম লিখবেন, তার পাশে এটা প্রতিষ্ঠা সাল, মানে এটা কোন জায়গায়, জায়গাটার নাম লিখবেন, সাথে এটা তথ্যটা লিখবেন। তথ্য বলতে কি, যেমন শান্সি ব্যাংক মানে কি, বিশ্বের প্রথম ব্যাংক। তারপর হচ্ছে ব্যাংক অফ ভেনিস মানে কি, বিশ্বের প্রথম সরকারি ব্যাংক। এভাবে তার কারণগুলো একটু পাশে লিখে ফেলবেন। যে এই চারটা দেখা যাচ্ছে এটা এর মতো করে লিখবেন, তবে সালটা সবার আগে লিখবেন। বুঝতে পারছি? জি স্যার। এখন আমি একটু এবার প্রথম থেকে বলে আসি। দেখেন আপনারা সালগুলোর দিকে একটু তাকান, আমি মুখে মুখে বলতেছি মিলান। আমরা বলছি প্রথমটা খ্রিস্টপূর্ব 600, খ্রিস্টপূর্ব 600 অব্দে চীন দেশে বিশ্বের প্রথম ব্যাংক শান্সি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। 1157 সালে বিশ্বের প্রথম সরকারি ব্যাংক, ব্যাংক অফ ভেনিস প্রতিষ্ঠিত হয়। 1178 সালে বণিকদের উদ্যোগে বিশ্বের প্রথম ব্যাংক, ব্যাংক অফ সেন্ট জর্জিও প্রতিষ্ঠিত হয়, এটা হচ্ছে জেনেভাতে। 1401 সালে বিশ্বের প্রথম সাংগঠনিক ব্যাংক অথবা বিশ্বের প্রথম আধুনিক ব্যাংক, ব্যাংক অফ বার্সেলোনা স্পেনে প্রতিষ্ঠিত হয়। 1609 সালে বিশ্বের প্রথম আমানতি ব্যাংক, ব্যাংক অফ আমস্টারডাম প্রতিষ্ঠিত হয়। বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক হিসেবে রিক্স ব্যাংক অফ সুইডেন প্রতিষ্ঠিত হয় 1656 সালে। বিশ্বের দ্বিতীয় সনদপ্রাপ্ত কেন্দ্রীয় ব্যাংক এবং প্রথম সাংগঠনিক কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয় 1694 সালে। ভারতীয় উপমহাদেশের প্রথম আধুনিক বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1700 সালে, কিন্তু পরবর্তীতে ব্রিটিশরা এসে এটাকে 1770 সালে আবার পুনর্গঠন করে। প্রথম প্রতিষ্ঠা 1700 সালে, কিন্তু ব্রিটিশরা এসে এটাকে আবার পুনর্গঠিত করে 1770 সালে আবার প্রতিষ্ঠা করছে। সাল দুইটা লেখার কারণটা বুঝছি? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে 1875 সালে জার্মানির কেন্দ্রীয় ব্যাংক দ্য রেক ব্যাংক জার্মানি প্রতিষ্ঠিত হয়। রেক ব্যাংক এটা হচ্ছে জার্মানির কেন্দ্রীয় ব্যাংক। এখন স্যার এটা কেন শিখতেছি, আসলে কিছু কিছু কেন্দ্রীয় ব্যাংক আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা পরের চ্যাপ্টারে গিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নাম মুখস্থ করতে হবে না, এখানে মুখস্থ করে ফেললে হবে। 1882 সালে এশিয়ার প্রথম কেন্দ্রীয় ব্যাংক, এশিয়ার প্রথম কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংক অফ জাপান, ব্যাংক অফ জাপান প্রতিষ্ঠিত হয়। 1913 সালে আমেরিকার বা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম প্রতিষ্ঠিত হয়। 1920 সালে ভারতের তিনটা ব্যাংককে একসাথ করে ব্যাংক অফ মাদ্রাজ, ব্যাংক অফ কলকাতা, ব্যাংক অফ বোম্বে, এরকম তিনটা ব্যাংককে একসাথ করে ভারতীয় উপমহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়, যার নাম দি ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। আপনারা ইতিহাস পড়লে পাবেন এখানে তিনটা ব্যাংকে একসাথ করা হয়েছে, ব্যাংক অফ মাদ্রাজ, ব্যাংক অফ কলকাতা, ব্যাংক অফ, আরেকটা হচ্ছে কি বলছিলাম, বোম্বে, ব্যাংক অফ বোম্বে। তাহলে ব্যাংক অফ বোম্বে, ব্যাংক অফ মাদ্রাজ, ব্যাংক অফ কলকাতা, তিনটাকে একসাথ করে একটা ব্যাংক গঠন করা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক, নাম হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা পরবর্তীতে 1935 সালে এসে ইন্ডিয়া তার কেন্দ্রীয় ব্যাংক চেঞ্জ করছে। বর্তমান কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে, মানে ইন্ডিয়ার বর্তমান কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে দি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, এরপর হচ্ছে ভারতীয় উপমহাদেশের, কারণ ভারতীয় উপমহাদেশ কেন বলতেছি, দেশভাগ হয়েছে কত সালে, 47-এ, 1947 সালে দেশভাগ হয়েছে। দেশভাগের আগ পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান নাম ছিল ভারতীয় উপমহাদেশ। বুঝছি? তো ভারতীয় উপমহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংক দি ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 1920। ভারতীয় উপমহাদেশের পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে দি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তখন কিন্তু ভারতীয় উপমহাদেশ, তখন বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক ছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, তারপরে আসেন 1941 সালে ভারতীয় উপমহাদেশের প্রথম মুসলিম মালিকানাধীন ব্যাংক প্রতিষ্ঠিত হয়। মুসলিম মালিকানাধীন, খেয়াল করবেন কথাটা, প্রথম মুসলিম মালিকানাধীন, মানে এমন একটা ব্যাংক যার মালিক মুসলিম, তার নাম হচ্ছে হাবিব ব্যাংক লিমিটেড।
তারপরে 1948 সালে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক, দেখেন আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে, আমরা বলছিলাম যে ভারতীয় উপমহাদেশে, ধরেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই দেশগুলো একসাথে ছিল 1947 পর্যন্ত। 47 আগ পর্যন্ত যে ভারতীয় উপমহাদেশে প্রথম মুসলিম মালিকানাধীন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে 1941 সালে। আচ্ছা, ভারত এবং পাকিস্তান আলাদা হয়েছে কত সালে? 1947 সালে। 47 সালে আলাদা হয়েছে, কিন্তু পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে 1948 সালে। তাহলে 47 থেকে 48 এই সময়টাতে পাকিস্তান কি করছে? এই যে 47 থেকে 48 এই সময়টাতে ভারতের যে কেন্দ্রীয় ব্যাংক ছিল, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটাই পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করছে। বুঝছি ব্যাপারটা? আপনারা যখন পড়তে যাবেন এই প্রশ্নটা মাথায় কাজ করতে পারে যে কিরে, পাকিস্তান এবং ভারত আলাদা হয়েছে 47 সালে, তা আপনি বলতেছেন 47 সালে আলাদা হয়ে গেছে, তাহলে 47 সালে আলাদা হলে পাকিস্তান তো কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করছে 1948 সালে, তাহলে ততদিন কি করছে ভাইয়া? আসলে হ্যাঁ বলেন। ভাগ তো হয়েছে আগস্ট মাসে, তো ব্যাংকটা 48 সালে কোন মাসে প্রতিষ্ঠিত হয়েছিল? 48 সালে জুলাই মাসে, 1 জুলাই থেকে কার্যক্রম শুরু। ঠিক আছে, প্রায় এক বছরের কাছাকাছি সময়। ঠিক আছে, তাহলে পাকিস্তান, এবার মনে রাখেন, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ভারতের যে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এখন আছেন 1948 সালে এসে পাকিস্তান তাদের নিজস্ব যে কেন্দ্রীয় ব্যাংক সেটা প্রতিষ্ঠা করছে, নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ পাকিস্তান। নাম কি? স্টেট ব্যাংক অফ পাকিস্তান। ঠিক আছে, আর এই পাকিস্তান তাদের দেশে প্রথম বাণিজ্যিক এবং প্রথম যে তালিকাভুক্ত ব্যাংক প্রতিষ্ঠা করে তার নাম হচ্ছে দ্য ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। ব্যাংকটার নাম কি? দ্য ন্যাশনাল পাকিস্তান। দ্য ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। এটা হচ্ছে পাকিস্তানের প্রথম বাণিজ্যিক ব্যাংক, যেটা পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে তালিকাভুক্ত হয়, 1949 সালে প্রতিষ্ঠিত। আচ্ছা, এবার আসেন আমরা বাংলাদেশের কাহিনীতে আসি। মানে ভারতীয় উপমহাদেশের প্রথম বাঙালি মালিকানাধীন ব্যাংক, যার বর্তমান নাম পূবালী ব্যাংক লিমিটেড, চট্টগ্রামে প্রতিষ্ঠিত। ব্যাংকটার নাম ছিল ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। ব্যাংকটার নাম কি? ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক। ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। এটার বর্তমান নাম হচ্ছে পূবালী ব্যাংক লিমিটেড, আর এটা চট্টগ্রামে প্রতিষ্ঠিত 1959 সালে, যার মালিক একজন বাঙালি। বুঝছি? জি স্যার। আমরা যতটুকু পাই এটাকে অনেকেই বলেন যে একে খান যিনি, অর্থাৎ আবুল কাশেম খান যিনি, তিনি প্রথম প্রতিষ্ঠা করছেন এই ব্যাংকটা, পূবালী ব্যাংক লিমিটেড। তবে এই ইতিহাসটা আমি আসলে শিওর না, কারণ এটা আমি মানে কি বলবো, নির্ভরযোগ্য সূত্র থেকে পাইনি এখনো। এরপরে আসেন বিশ্বের প্রথম ইসলামী ব্যাংক। এখানে একটা ভেজাল আছে, ইসলামী ব্যাংক আর সুদবিহীন ব্যাংক এক নয়, মনে থাকবে? জি স্যার। এই কথাটা আরেকদিন বুঝাবো, ইসলামী ব্যাংক কি, কত ধরনের হতে পারে, কারণ সব ইসলামী ব্যাংক পিওর ইসলামী ব্যাংক না। ইসলামী ব্যাংক মানেই যে সুদ ছাড়া, আসলে এটা ঠিক না, এটার মধ্যে কিছু ঝামেলা আছে। তো মনে রাখবেন, বিশ্বের প্রথম ইসলামী ব্যাংকের নাম হচ্ছে মিশরের মিট গামার ব্যাংক। ব্যাংকটার নাম কি? মিশরের মিট গামার ব্যাংক। এটা হচ্ছে বিশ্বের প্রথম ইসলামী ব্যাংক। অনেকেই ইসলামী ব্যাংকের নাম শুনলে ওই যে আইডিবির নাম লিখে দেয়, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের নাম লিখে দেয়। তাহলে বিশ্বের প্রথম ইসলামী ব্যাংকের নাম হচ্ছে মিশরের মিট গামার ব্যাংক, 1963 সালে প্রতিষ্ঠিত। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন বিশ্বের প্রথম সুদবিহীন ব্যাংক। এটা হচ্ছে সৌদি আরবে, যেটা বর্তমানে জেদ্দা হচ্ছে সৌদি আরব, সৌদি আরবে যেটা প্রতিষ্ঠিত, তার নাম হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। এটার আরো একটা নাম আছে গোষ্ঠী উন্নয়ন ব্যাংক। গোষ্ঠী মানে একটা সম্প্রদায়কে উন্নয়নের জন্য এই ব্যাংকটা প্রতিষ্ঠা করা হয়েছে। এটা হচ্ছে মুসলমানদেরকে বা ইসলাম ধর্মের অনুসারীদেরকে, এই জন্য নাম দেওয়া হয়েছে গোষ্ঠী উন্নয়ন ব্যাংক। তাহলে গোষ্ঠী উন্নয়ন ব্যাংক কোনটি? উত্তর হচ্ছে আইডিবি। আইডিবির ফুল মিনিং কি? ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। বাংলায় যদি বলা হয় ইসলামী উন্নয়ন ব্যাংক। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1975 সালে জেদ্দা, সৌদি আরব। শেষ? কারো কোনো প্রশ্ন আছে এতটুকুতে? নো স্যার। আচ্ছা, এখন আসেন, এতক্ষণ আমরা পড়ছি এটা আন্তর্জাতিক ইতিহাস। এতক্ষণ যেটা পড়ছি এটা কি? আন্তর্জাতিক ইতিহাস। এবার লেখেন বাংলাদেশ।
বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা এভাবে লেখেন। কি লিখবেন? বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা লিখে একটা কাজ করেন, একটা স্ক্রিনশট নেবেন আপনারা। যারা স্ক্রিনশট নেওয়ার সুযোগ আছে স্ক্রিনশট নিয়ে ফেলেন। এই যে এই নিচের অংশটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ পরে আর কারেন্ট ছিল না। খুব ভালো আছে। এটা আবার ইউটিউব থেকে দেখে নেবেন, এটা ইউটিউবে দিয়ে দিব আজকে। এই ভিডিওটা ইউটিউবে যাবে। আচ্ছা, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা দেখা যাচ্ছে? আচ্ছা, এটা একটা পিডিএফ নিয়ে দিয়ে দিবেন। বাংলাদেশের শুধু এই তথ্যগুলো পড়লে হবে, এই সালগুলো, অনেক সাল আছে, আপনি শুধু এই সালগুলো মুখস্থ করলে আমাদের পরীক্ষার জন্য এনাফ। বুঝছি? আচ্ছা, এবার দেখেন, তাহলে যারা স্ক্রিনশট নিতে পারেন না তারা একটু লিখে নেন খাতায়। আমি বলি সালগুলা, লিখলে অ্যাটলিস্ট একবার মনে থাকবে। লেখেন, প্রথমে লেখেন 1971। 71 সালটা আমাদের কাছে এমনিতে ইম্পর্টেন্ট, স্বাধীনতার বছর। তাহলে এক নম্বরটা হচ্ছে 1971 লিখছি। দুই নম্বর 1972। 3 নম্বর 1976, 1981, 1982, 1983। লিখছি? আচ্ছা, এরপর হচ্ছে 1986, 1985, 1995। লিখছি স্যার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন বলেন তো ইতিহাস বা তথ্য কি বাড়ছে না কমছে? আমরা যদি পুরো বই অ্যানালাইসিস করি, বই থেকে তথ্য বাড়লো না কমলো? কমছে। আমি কিন্তু সামারি করে দিছি একটা। আপনি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় ইতিহাসগুলোকে একটা সামারি করলাম, কতগুলো সাল আমাদের লাগবে। এই সালগুলোকে একটু কয়েকবার পড়তে থাকেন। এতক্ষণ যেগুলো পড়ছিলাম সেগুলো ছিল আন্তর্জাতিক, আর এখন যেগুলো লিখলাম এগুলো হচ্ছে বাংলাদেশ। দুইটা ভাগে ভাগ করে দিছি আমি। এবার আপনি এই জিনিসগুলো একটু বইতে দাগায় দাগায় পড়লেই হবে, আর কিছু লাগবে না। আর যারা বাইরের স্টুডেন্ট, অর্থাৎ বাইরে থেকে আমাদের জুমে ক্লাস করতেছিলেন, মানে অর্থাৎ ফরেস্ট একাডেমি স্টুডেন্ট ছিলেন না আপনি কখনো আগে, তাদের ক্ষেত্রে আমি নিজে শীট রেডি করে দিব, একটু ওয়েট করতে হবে। আমি শুধু শীটে কাজ করতেছিলাম, কিন্তু যেহেতু আজকে ব্যাংকিং ক্লাস করার আপনাদেরকে কথা দিচ্ছি, এই জন্য আজকে যতটুকু আছে, যতটুকু আমি শেষ করতে পারছি ততটুকু নিয়ে ক্লাস করাই ফেলতেছি। ওকে, তাহলে আসেন প্রথমে বাংলাদেশ ব্যাংক। দেখেন, আমরা প্রত্যেকটা স্বাধীন দেশের একটা কেন্দ্রীয় ব্যাংক থাকতে হয়। প্রত্যেকটা স্বাধীন দেশের একটা কেন্দ্রীয় ব্যাংক থাকতে হয়, বুঝছি? আচ্ছা, এটা প্রত্যেকটা স্বাধীন দেশে যেহেতু কেন্দ্রীয় ব্যাংক থাকতে হয়, এই জন্য 1971 সালে যখন আমরা স্বাধীনতা লাভ করছি, 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করছি, 16 ডিসেম্বর পাকিস্তানের যে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক অফ পাকিস্তান, যেটা আমরাও আগে পূর্ব পাকিস্তান ছিলাম, স্টেট ব্যাংক অফ পাকিস্তানের যে ঢাকায় যে শাখাটা ছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তানে স্টেট ব্যাংক অফ পাকিস্তানের ঢাকায় যে শাখাটা ছিল, ওই শাখাটাকে ওই দিন থেকে 16 ডিসেম্বর থেকে বাংলাদেশ ব্যাংক নামে ডিক্লেয়ার করা হয়েছে। কি নামে ডিক্লেয়ার করা হয়েছে? বাংলাদেশ ব্যাংক। তাহলে দেখেন, তাহলে ওই দিন অর্থাৎ আমরা যাতে স্বাধীনতা ঘোষণাটা খুব সহজ হয়, মানে সারা বিশ্ব যাতে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে পারে, এই জন্য আমরা ওই দিনই একটা ব্যাংকের ঘোষণা দিছি, আমাদের কেন্দ্রীয় ব্যাংকের নাম হবে বাংলাদেশ ব্যাংক। এরকম একটা ঘোষণা দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে, ঠিক আছে? এই কিন্তু ওই দিন আসলে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা হয় নাই। ওই দিন বাংলাদেশ ব্যাংক ঘোষণা করা হয়েছে বা ওই দিন থেকে কার্যকর ধরা হয়, কিন্তু বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে, প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালে। কত সালে? 1972 সালে। সরোয়ারের বাসা থেকে প্রচুর আওয়াজ হয়। সরোয়ার, আপনি এই জিনিসগুলো একটু ঠিক করবেন, প্রতিদিন একই জিনিস বলতে হয় না। তাহলে 1972 সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এটা কার্যকর ধরা হয়েছে 1971 সাল থেকে। অর্থাৎ সবাই জানবে 1971 সালে বাংলাদেশ ব্যাংক শুরু হয়েছে, কিন্তু মূলত বাংলাদেশ ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালে। 1972 সালে আমরা পাকিস্তানের যে ব্যাংকগুলো বাংলাদেশে ছিল, পাকিস্তানের অনেকগুলো ব্যাংক বাংলাদেশে ছিল, আমি একটু চার্টটা দেখাচ্ছি, খেয়াল করেন। পাকিস্তানের অনেকগুলো ব্যাংক বাংলাদেশে ছিল, এই যে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, দি ব্যাংক অফ ভাওয়ালপুর, দি হাবিব ব্যাংক লিমিটেড, কমার্স ব্যাংক লিমিটেড, ইউনাইটেড ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, দি মুসলিম কমার্শিয়াল ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, অস্ট্রেলেশিয়া ব্যাংক লিমিটেড, ইস্টার্ন মার্কেন্টাইল, ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন। এই যে অনেকগুলো ব্যাংকের নাম আমরা দেখলাম, এই যে অনেকগুলো ব্যাংক দেখতেছি সবাই।
12টা ব্যাংক, প্রায় কয়টা ব্যাংক? 12টা। এই 12টা ব্যাংকে নাম চেঞ্জ করে, অর্থাৎ এই 12টা ব্যাংক মিলাই, এগুলো পাকিস্তানের ব্যাংক ছিল। পাকিস্তান যখন ছিল তখন এই ব্যাংকগুলো ছিল। এই পাকিস্তানের এই ব্যাংকগুলোকে আমরা 6 ভাগে ভাগ করছি। 12টা ব্যাংককে কয় ভাগে ভাগ করছি? 6 ভাগে। 6টা নাম দিছি। এবং এই 6টা ব্যাংকে ওই দিন আমরা ডিক্লেয়ার করছি এগুলো হচ্ছে বাংলাদেশের সরকারি ব্যাংক। বাংলাদেশের কি ব্যাংক? সরকারি ব্যাংক। তাহলে 1972 সালে বাংলাদেশে কয়টি সরকারি ব্যাংক ছিল? 6টি। পারা যাবে? যার 4টা এখনো আছে, যার মধ্যে 4টা এখনো আছে, বাকি 2টা এখন সরকারি নাই, বাকি 2টা এখন বেসরকারি হয়ে গেছে। তাহলে দেখেন, 1 নম্বর সোনালী ব্যাংক, 2 নম্বর অগ্রণী ব্যাংক, 3 নম্বর জনতা ব্যাংক, 4 নম্বর রূপালী ব্যাংক। এই 4টা আগেও সরকারি ছিল, এখনো সরকারি। বুঝছি? জি স্যার। আচ্ছা, এর মধ্যে দেখেন সোনালী ব্যাংক 100% সরকারি এখনো পর্যন্ত, অগ্রণী ব্যাংক 100% সরকারি, জনতা ব্যাংক 100% সরকারি। তবে রূপালী ব্যাংক 100% সরকারি নয়। রূপালী ব্যাংকের 94.5% মালিক হচ্ছে সরকার, কিন্তু বাকি 5.5% মালিক হচ্ছে বেসরকারি খাত। বুঝছি? আর 1972 সালে পূবালী ব্যাংক এবং উত্তরা ব্যাংক সরকারি ছিল, কিন্তু বর্তমানে পূবালী ব্যাংক এবং উত্তরা ব্যাংক হচ্ছে বেসরকারি। ঠিক আছে? তাহলে এবার প্রশ্ন করতে পারি, 1972 সালে বাংলাদেশে কয়টি সরকারি ব্যাংক ছিল? মানে সরকারি বাণিজ্যিক ব্যাংক কয়টি ছিল? 6টি। পারা যাবে? আচ্ছা, যার মধ্যে বর্তমানে কয়টি বেসরকারি? 2টি বেসরকারি হয়ে গেছে, বাকি 4টা এখনো সরকারি আছে। আচ্ছা, এখন যদি আপনি কেউ প্রশ্ন করে বাংলাদেশে বর্তমানে সরকারি বাণিজ্যিক ব্যাংক কয়টি? 41টি। আন্তাজি রহমত আলী না বুঝে আন্তাজি আনসার দিবেন না। 6টি। বাংলাদেশে বর্তমানে সরকারি বাণিজ্যিক ব্যাংক কয়টি? 6টি। 4টি না। সোনালী, রূপালী, অগ্রণী, জনতা 4টা আগেও সরকারি ছিল, এখনো সরকারি। কিন্তু আগে যে পূবালী আর উত্তরা ছিল এগুলো এখন আর নাই। এখন পূবালী উত্তরার জায়গায় নতুন করে 2টা ব্যাংক সরকারি হয়েছে। একটা হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, আরেকটা কি? বেসিক ব্যাংক লিমিটেড, রাইট। আরেকটা হচ্ছে বেসিক ব্যাংক লিমিটেড। তাহলে বর্তমানে 6টা সরকারি বাণিজ্যিক ব্যাংক আছে, সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, আর হচ্ছে বেসিক ব্যাংক বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। ওকে, তাহলে 1972 সালেও 6টা ছিল, এখনো 6টা আছে। বলেন স্যার, বলেন এগুলো কত সালে সরকারি হয়েছে স্যার? কোনগুলো? এই বেসিক ব্যাংক আর বিডিবিএল খুব রিসেন্ট, এগুলো সাম্প্রতিক, এগুলো সাল আপনার দরকার নাই, কারণ এগুলো আমরা পাকিস্তান থেকে নিই নাই, তো এগুলো আমার ইতিহাসের অংশ না। এভাবে মুখস্থ করতে হলে আপনাকে 63টা ব্যাংকের 63টা সাল মুখস্থ করতে হবে, দরকার নেই আমার। বুঝতে পারছি? বলেন। আমি এগুলো তো স্যার শিল্প ব্যাংকের ভিতর ছিল। শুনুন আগে কথা, শুনুন আগে। আমরা সব ব্যাংকের সাল মুখস্থ করব না, এটা আমার পক্ষে মুখস্থ করা সম্ভব না, আপনার পক্ষে কেমনে সম্ভব? এইজন্য যে সব ব্যাংকের মানে সালগুলো নিয়ে দৌড়াদৌড়ি করিয়েন না। সাবিত বল, কি বলছিলি বুঝি নাই। স্যার, বেসিক ব্যাংক বা বিডিবিএল ব্যাংক এগুলো তো শিল্প ব্যাংকের ভিতর ছিল, এটাকে বাণিজ্যিক ব্যাংক কেন? শিল্প ব্যাংকের মধ্যে ছিল, তোমার কে বলছে? কই পাইছো তুমি? কই পাইছো? কোথায় পাইছো? রেফারেন্স বল সাবিত, রেফারেন্স কি? স্যার, রেফারেন্সটা একটু খুঁজতে হবে, টাইম। হ্যাঁ, রেফারেন্সটা খুঁজতে হবে না, আপনি আন্দাজে রেফারেন্স বলে খুঁজবেন কেমনে? আপনি যেখান থেকে বলছেন আমি ওটাই বলতেছি, সাবধান। বিডিবিএল শিল্প ব্যাংক ছিল না, বিডিবিএল হচ্ছে 2টা ব্যাংক আগে ছিল, একটা নাম হচ্ছে বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা, আর একটা হচ্ছে বাংলাদেশ শিল্প ব্যাংক। এই 2টা ব্যাংককে একসাথ করে নতুন নাম দেওয়া হয়েছে বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এই বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এবং বেসিক ব্যাংক লিমিটেড এগুলো প্রথমত বিশেষায়িত ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, যা বর্তমানে সরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করতেছে। আন্দাজ ইতিহাস বলবেন না সাবিত, এগুলো আগে ছিল বিশেষায়িত ব্যাংক। বিডিবিএল আসছে 2টা ব্যাংক থেকে, বাংলাদেশ শিল্প ব্যাংক ছিল আগে, বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা ছিল, এই 2টাকে একসাথে করে নাম দেওয়া হয়েছে বিডিবিএল। এটা প্রথম প্রতিষ্ঠা হয়েছে বিশেষায়িত ব্যাংক নাম দিয়ে, কিন্তু বর্তমানে এগুলো 2টা কাজ করে, এগুলো বর্তমানে বাণিজ্যিক ব্যাংক এবং সাথে বিশেষায়িত ব্যাংকের দায়িত্ব পালন করে। বুঝছিস সাবিত? ঠিক আছে, আন্দাজি রেফারেন্স করতে পারবেন আপনি, না থাকলে রেফারেন্স আসবে কি রে? আচ্ছা, এরপরে আসেন, তাহলে 1971 গেল, 72 গেল,
1976। আমরা গ্রামীণ ব্যাংকের নাম শুনছি। গ্রামীণ ব্যাংক যাত্রা শুরু করে 1976 সালে। কত সালে? 1976। 1981 সালে বাংলাদেশে, দেখেন 81 সাল পর্যন্ত বাংলাদেশে কোনো বেসরকারি ব্যাংক ছিল না। গ্রামীণ ব্যাংক কিন্তু কোনো ব্যাংক না, গ্রামীণ ব্যাংক হচ্ছে একটা বিশেষায়িত প্রতিষ্ঠান। বুঝতে পারছি? গ্রামীণ ব্যাংক আসলে কোনো ব্যাংক না, এটা হচ্ছে একটা এনজিও। গ্রামীণ ব্যাংক মূলত কিন্তু একটা এনজিও। তাহলে 1981 সাল পর্যন্ত বাংলাদেশে কোন ধরনের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ছিল না। 1981 সালে সরকার বাংলাদেশে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দেয়, যার কারণে 1982 সালে বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে আরব বাংলাদেশ ব্যাংক, যেটাকে আপনারা এবি ব্যাংক নামে চেনেন, এবি ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। তাহলে বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের নাম কি? আরব বাংলাদেশ ব্যাংক। আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড। মনে থাকবে? জি স্যার। ঠিক আছে। এরপর আসেন 1983 সালে বাংলাদেশে যে সরকারি ব্যাংকগুলো ছিল, সরকার এগুলোকে বিরাষ্ট্রীয়করণ করা শুরু করছে। বিরাষ্ট্রীয়করণ মানে হচ্ছে সরকারি থেকে বেসরকারি খাতে দিয়ে দেওয়া। মানে এগুলো আগে ছিল সরকারি, সরকার চাচ্ছে এগুলোকে বেসরকারি খাতে দিয়ে দেওয়ার জন্য। তো এই যে সরকারি থেকে বেসরকারিতে রূপান্তরের জন্য একটা নীতি পাশ করছে, যেটাকে বলা হচ্ছে বিরাষ্ট্রীয়করণ নীতি। এই নীতির আওতায় পূবালী ব্যাংক এবং উত্তরা ব্যাংক, এই দুইটা ব্যাংককে 1983 সালে বেসরকারিতে রূপান্তর করা হয়। বুঝছি? তাহলে বাংলাদেশে বিরাষ্ট্রীয়করণ নীতি শুরু হয় কত সালে? 1983 কত সালে? 1983 সালে। 1983 কত সালে? বিরাষ্ট্রীয়করণ নীতি, এই কথা শুনবেন আগে। বিরাষ্ট্রীয়করণ নীতি শুরু করে 1983 সালে, এবং ওই বছরই পূবালী ব্যাংক এবং উত্তরা ব্যাংককে বেসরকারি করা হয় বা বিরাষ্ট্রীয়করণ করা হয়। ক্লিয়ার? সরোয়ার? ওকে। 1983 সালে বাংলাদেশের প্রথম সুদবিহীন এবং প্রথম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1983 সালে। 1983 সালে। বুঝছি? 1986 সালে সরকার তার মালিকানাধীন যে রূপালী ব্যাংক, সেটাকে বেসরকারি খাতে দেওয়ার জন্য উদ্যোগ নেয় বা পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করে। 1986 সালে সরকার চাইছিল এখানে 51% মালিকানা সরকারি খাতে রেখে বাকি 49% মালিকানা বেসরকারি খাতে দিয়ে দেওয়ার জন্য। কিন্তু দেখেন 51% মালিকানা সরকারি থাকবে, বাকি 49% মালিকানা বেসরকারি হবে। অর্থাৎ এটা নামে সরকারি থাকবে, কিন্তু এখানে সরকারি বেসরকারি যৌথ মালিকানা থাকবে। এটা করার জন্য সরকার এটাকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করে। কিন্তু এখনো পর্যন্ত, অর্থাৎ 86 সাল থেকে আজ পর্যন্ত মাত্র 5.5% মালিকানা গেছে বেসরকারি খাতে। সরকার যেটা চাইছিল 49% মালিকানা বেসরকারি খাতে পাঠাবে, সেখানে মাত্র 5.5% মালিকানা বেসরকারি হয়েছে, বাকি মালিকানা এখনো সরকারি। বুঝছি? তাহলে রূপালী ব্যাংক 100% সরকারি নয়। মনে থাকবে? যদি কোনো ব্যাংক 50% সরকারি এবং বাকি 50% প্রাইভেট করতে চায়, তাহলে কি এরকম হয় না? এরকম হয় না, সাধারণত এরকম হয় না। সাধারণত এরকম হয় না। কথা শুনবেন আগে। সাধারণত এরকম হয় না। সাধারণত ব্যাংকগুলো 51 আর 49 ভাগ ফলো করে। অর্থাৎ কোন ব্যাংক যদি বেসরকারি হইতে চায়, সে 51% প্লাস মালিকানা বেসরকারি খাতে চলে যাবে, 49% সরকার রাখতে পারবে সর্বোচ্চ। কোন ব্যাংক যদি সরকারি থেকে বেসরকারিতে পাঠাতে চায়, সেক্ষেত্রে 51% সরকার ধরে রাখবে, বাকিগুলো বেসরকারি খাতে দিবে। অর্থাৎ 50-50 সাধারণত হয় না। তারপরেও যদি হয়, তখন এটাকে আমরা বলি যৌথ উদ্যোগে মালিকানাধীন ব্যাংক বা যৌথ মালিকানাধীন ব্যাংক। বুঝছি সাবিত? পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মতো। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নামে কোনো ব্যাংক হয় না। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হচ্ছে একটা চুক্তি, এটা কোনো ব্যাংক না, সাবধান। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ দীর্ঘমেয়াদী হয় না সাধারণত। এগুলো সরকারের সাথে বেসরকারি খাত মিলে যে কোনো কাজে আসলে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ হয়। পিপিপি, যেটা পিপিপি সব কাজে আসে না। একটা প্রতিষ্ঠান গঠন করবেন, সেখানে পিপিপি অ্যাকসেপ্ট করে না সাধারণত। বড় কোনো কাজ করার ক্ষেত্রে সরকার বেসরকারি খাতের সাথে অংশীদারিত্ব করে, যেটাকে আমরা পিপিপি বলি। বুঝছি? ঠিক আছে। 1995 সালে বাংলাদেশে প্রথম মার্চেন্ট ব্যাংকিং শুরু করে এবি ব্যাংক লিমিটেড। এখন মার্চেন্ট ব্যাংকিং নিয়ে আলোচনা করবো নেক্সট ক্লাসে, এগুলো নিয়ে আলোচনা করতে হবে আরো। তাহলে আমার ইতিহাস ভিত্তিক ক্লাস কমপ্লিট। পারবেন আপনারা? জি স্যার। আমি 3টা চ্যাপ্টারের ইতিহাসকে সামারি করে দিলাম। 3 চ্যাপ্টারের ইতিহাস কিন্তু। ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক। নেক্সট ক্লাসে আমরা বাংলাদেশের